হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি, নয়তো গিয়েছি হেরে। থাক না ধ্রুপদী অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে। প্রেম আর দ্রোহের কবি হেলাল হাফিজকে স্মরণ করি শুরু করছি আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের নিয়মিত মাসব্যাপী আয়োজন ফাগুনের মলাটে। আপনাদের সাথে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমি অতসী সেন। দর্শক, আজ প্রাণের মেলার চতুর্থ দিন এবং চতুর্থ দিনও আমরা প্রতিদিনের মতোই ঠিক বিকেল 5টায় আপনাদের সামনে হাজির হলাম বইমেলা প্রাঙ্গণ থেকে, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান থেকে। ফাগুনের মলাটে আমরা কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। আমরা তুলে ধরি তাদের চিন্তা, চেতনা, মনোভাব, তাদের প্রত্যাশার কথা। আমরা শুনি তাদের সকল লেখার পেছনের গল্প, তাদের অনুপ্রেরণা। আমাদের পুরো আয়োজন জুড়েই থাকে বাংলা সাহিত্য এবং আমাদের এই বাংলা ভাষা। প্রিয় দর্শক, এবছরের বইমেলার প্রতিপাদ্যটি আপনাদের জানিয়ে রাখতে চাই। এবছরের বইমেলার প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। নতুন বাংলাদেশ বিনির্মাণ, জুলাই গণ অভ্যুত্থান, এটি হচ্ছে এবছরের বইমেলার প্রতিপাদ্য। এবং এবছরের বইমেলাকে কিন্তু ধারণ করা হয়েছে 52 চেতনা এবং 24 প্রেরণার উপর নির্ভর করে। বইমেলাতে এবার তারুণ্যের ছোঁয়া দেখা যাচ্ছে এবং সকলেই প্রত্যাশা করছেন যে অত্যন্ত তারুণ্যদীপ্ত একটি বইমেলা আমরা দেখতে পাবো। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে যেমনটা শুরু আমরা বলছিলাম যে আমরা প্রতিদিনই কথা বলি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন একজন লেখক, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনাকেও স্বাগতম। আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আমি আলমগীর কবির, একজন রাইটার প্লাস অ্যাক্টর। আমি এবার 2024 রক্তাক্ত 36 জুলাই নিয়ে আসছি। সাজি প্রকাশনীর মাধ্যমে আমার বইটা পাবলিশ হয়েছে 64-65 নম্বর স্টলে। তো আমি জুলাই বিপ্লবের টোটাল ঘটনাটা তুলে ধরার চেষ্টা করেছি, কোথায় কিভাবে কোন ঘটনা হচ্ছে বা কারা ঘটাইছে, কোন ফ্যাসিস্টের আমলে এই জুলাই বিপ্লব ঘটেছিল সেইগুলো তুলে ধরেছি। এবং আমি আবু সাইদকে নিয়ে একটা কবিতা লিখেছি, সেই কবিতাটা আমি আপনাদেরকে শোনাবো। নিশ্চয়ই। শহীদ আবু সাইদ, তুমি বাংলাদেশের লাখো কোটি তরুণের সাহসী প্রাণ, তুমি কোটা সংস্কার আন্দোলনের নতুন প্রয়াস, তুমি বীর, তুমি চিরুন্নত মমশির, তুমি সারা পৃথিবীর ছাত্রছাত্রীর এক নতুন ইতিহাস, তুমি হার না মানা এক প্রতিবাদী সৈনিক, তুমি বাংলাদেশের যুব সমাজের প্রতিবাদের অগ্রদূত, তুমি শিখায় গেলে অধিকার আদায়ের জন্য নিজেকে কিভাবে বিলিয়ে দিতে হয় নিজেরই প্রাণ, তুমি বীর যোদ্ধা, তুমি বীর শ্রেষ্ঠ, তুমি বীর বিক্রম, তুমি বীর, তুমি চিরুন্নত মমশির, তুমি বেঁচে থাকবে সবার মাঝে ইতিহাস হয়ে, তোমার বুকের বুলেট সারা বাংলাদেশের কান্না, তুমি বীর, তুমি চিরুন্নত মমশির। ধন্যবাদ। আমাদের শহীদ আবু সাইদকে নিয়ে আপনি একটি কবিতা লিখেছেন, অর্থাৎ আসলে আপনার কবিতা থেকে আমি বুঝতে পারছিলাম যে আপনি জুলাইয়ের গণ অভ্যুত্থানকে অত্যন্ত গভীরভাবে ধারণ করেছেন। এবং আপনার হাতে আরো একটি বই দেখতে পাচ্ছি, সেই বইটা আসলে কি নিয়ে আমরা জানবো? গভীর প্রেম, এটাও সাজি প্রকাশনীর মাধ্যমে প্রকাশ হয়েছে। এটা আমার গতবারের পাবলিশ হয়েছিল। তো গভীর প্রেমের একটা যুক্তি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় পাঠক। যুক্তি আর উক্তিতে কখনো জীবন চলে না, জীবন চালাতে প্রয়োজন হয় গভীর প্রেমের। আর আমি সেই গভীর প্রেম নিয়ে এসেছি অমর 21 বইমেলায় সাজি প্রকাশনের মাধ্যমে। গভীর প্রেম একজন ছেলে আর একজন মেয়ের ভিতরে সীমাবদ্ধ না। এই বইটা পড়লে আপনারা জানতে পারবেন যে ঢাকা শহরে একটা মফস্বল ছেলে যখন ঢাকাতে আসে তখন তার জীবন কাহিনী কেমন হয়। একটা ছেলে বা একটা মেয়ের সাথে ভালো গুড রিলেশন হয়, আর বাবা মেয়ের প্রতি গভীর প্রেম, বান্ধবীর প্রতি গভীর প্রেম, সব মিলে আমি একটা প্যাকেজ করে তুলে ধরেছি। আর এই গভীর প্রেমটা আমি আমার ছোট ভাই জাহাঙ্গীর, সে 2003 সালে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, তার প্রতি উৎসর্গ করেছি। আর রক্তাক্ত 36 জুলাই উৎসর্গ করেছি আমি এই জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছে, আবু সাইদ, ইয়ামিন, ওয়াসিম, মীর মুগ্ধ, নাফির, এদের সহ যারা শহীদ হয়েছে তাদের উপরে উৎসর্গ, তাদের প্রতি উৎসর্গ করেছে আমার এই রক্তাক্ত 36 জুলাই। এটি আপনার কততম প্রকাশনা? আমার দ্বিতীয়তম প্রকাশনা রক্তাক্ত 36 জুলাই। আমি আমার জানা মতে যতটুকু পেরেছি ততটুকু কালেকশন করে আমি তুলে ধরেছি কারা জুলাই বিপ্লবের পক্ষে ছিল। এবং আমরা যারা মিডিয়ায় কাজ করি, মিডিয়ার ভিতরে অনেক অভিনয় শিল্পী, যারা মুশারফ ভাই, বাঁধন, সিয়াম, এরপরে আরশ খান, আমি নিজে ছিলাম, তারপরে অনেকে এরকম ছিল, তেমনি বিপক্ষেও ছিল। আলো আসবে গ্রুপ হোয়াটসঅ্যাপ খুলে তারা স্বৈরাচারের পক্ষে তারা ছিল। এবং কারা দেশ বিদেশ থেকে রক্তাক্ত 36 জুলাইটা লিখেছি এমনভাবে যে দেশ বিদেশ থেকে যারা জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার পক্ষে কারা ছিল, সেই সমস্ত সাংবাদিক পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, কনক সরোয়ার, এরপরে কর্নেল শহীদ সাহেব, যারা যারা ছিল, সাংবাদিক মাহমুদুর রহমান স্যার, এরা ছিল পক্ষে। সেই সমস্ত তথ্যগুলো তুলে ধরেছে আমি আমার বইতে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আপনার বইগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা যে লেখকের সাথে কথা বলছিলাম তার লেখায় কিন্তু উঠে এসেছে জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং এবছরের আমার মনে হয় প্রশংসনীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে এবছরের জুলাইয়ের গণ অভ্যুত্থানকে অনেক লেখায় আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিদিনই কিন্তু ফাগুনের মলাটি জুলাইয়ের গণ অভ্যুত্থানকে নতুন নতুন লেখার সংযোজন আমরা আমাদের বইমেলাতে দেখতে পাচ্ছি এবং আসলে এটাই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে যে বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হবে, বাংলা সাহিত্যে যুক্ত হবে নতুন নতুন সংযোজন এবং নতুন লেখায় সমৃদ্ধ হবে বাংলা সাহিত্য এবং তার প্রতিফলন কিন্তু আমরা প্রতিদিনই ফাগুনের মলাটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ফাগুনের মলাটে আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন প্রকাশক, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনাকে ধন্যবাদ। আপনি একজন প্রকাশক, কোন প্রকাশনা থেকে? মিজান পাবলিশার্স। আপনার প্রকাশনা থেকে এবছর কতটি বই প্রকাশ পেয়েছে? আমাদের সাথে দর্শক একজন প্রকাশক যুক্ত হয়েছেন, আমরা তার সাথে কথা বলছিলাম এবং তিনি মিজান প্রকাশনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তার বইগুলো নিয়ে আমরা তার সাথে কথা বলবো। যে আপনার প্রকাশনা থেকে এবছর কতটি বই প্রকাশ পেয়েছে? আমাদের প্রকাশনার বয়স 47 বছর। আমি 47 বছর থেকে বাংলা সাহিত্যের উপর বিভিন্ন প্রকাশনা করে আসছি। এবার প্রতি বছরে আমাদের বই মেলা 100-এর বেশি বই বের হয়। এবারও আশা করি ইচ্ছে আর বেশি বের হবে, কারণ এবার নতুন যুগ হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটার উপর প্রায় আমাদের 25টার মতো বই বের হবে। আর আপনার বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সেলিব্রিটি অর্থাৎ নায়ক নায়িকা পরিচালক এদের বই আমাদের 50টার কাছাকাছি বের হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আপনার 25টি বই বের হয়েছে এবার, এবং আপনার কি মনে হয় যে এই বইগুলোতে পাঠক সারা আপনি কেমন পাবেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে যে বইগুলো বের হচ্ছে, আমাদের বই সবসময় ভালো মলাটে, ভালো কভারে এবং ভালো কাগজে ছাপা হয় এবং বাজারে সেরা বই হয়। আমরা আশা করি এই বই কাস্টমার যদি পাঠকরা যদি আসে ভালোভাবে, এবং এবার বেশ আসার সম্ভাবনা আছে, যদি আসে দেখে তাহলে অনেকে কিনবে। একজন প্রকাশক হিসেবে কিভাবে দেখছেন এবছরের বইমেলাকে? আমি তো মনে করি এবারে বইমেলায় প্রচুর লোকজন আসবে। এর কারণ হলো কোনো বাধ্যবাধকতা নাই, কোনো বাধা নাই। তারপরে মেট্রো রেলের সুবাদে আগে শুক্রবার ছিল না মেট্রো রেল, এবার যেহেতু শুক্রবার আছে সেই হিসাবে 20 টাকায় মতিঝিল থেকে মেলা আসা যায়, 20 টাকা ফার্মগঞ্জ থেকে মেলা আসা যায়, সুতরাং টাকাও খরচ হচ্ছে না। তো সুতরাং খুব কম খরচে সবাই মেলায় আসবে এবং মোটামুটি বই দেখবে। আমি এই ব্যাপারে আশাবাদী। আপনার প্রত্যাশা কি বছরের বইমেলার কাছ থেকে? হ্যাঁ, আমার প্রত্যাশা এটাই যে পাঠক আসুক। বই তো আসলে এই বর্তমান পর্যায়ে ছেলেমেয়েরা কিনে না খুব বেশি, তারপরে তারা দেখুক যে আমরা আসলে তাদের জন্য কি আয়োজন করছি। আর যাদের বই প্রয়োজন তারা বই দেখবে, কিনবে, এবং আমি আশা করি এবারে মেলায় বেশ ভালো আমরা সাথ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম একজন প্রকাশকের সঙ্গে এবং যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল যে তার প্রকাশনা থেকে এবছর 25টি বই বের হয়েছে এবং 25টি বই কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানকে নিয়ে, এবং আসলে এটাই আমাদের প্রত্যাশা। বছরের বইমেলাকে কিন্তু অত্যন্ত অন্যতম একটি অংশ জুড়ে রয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রেরণা এবং 52-র চেতনাকে নিয়েই করা হচ্ছে এবছরের বইমেলা। প্রিয় দর্শক, আপনাদের আরও একটি তথ্য আমি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আপনারা কিন্তু বইমেলাতে চলে আসতে পারেন শুক্র এবং শনিবার আপনাদের বাচ্চাদের নিয়ে, কেননা শুক্র এবং শনিবার রয়েছে শিশু প্রহর। শিশু প্রহরে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে বইমেলার প্রাঙ্গণে নিয়ে আসতে পারেন, তাদেরকেও দেখিয়ে দিতে পারেন বইমেলাকে। এবং দর্শক, আমরা বইমেলাতে আসার চেষ্টা করব, কেননা আমরা জানি যে বর্তমান সময় তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির যুগে আমরা অত্যন্ত পিডিএফ মুখী হয়ে যাচ্ছি, বা আমার মনে হয় যে আমরা ইলেকট্রনিক যুগে বসবাসরত, সেহেতু পিডিএফ মুখিতা খারাপ কিছু নয়। তবে আমার মনে হয়েছে যেহেতু আমাদের প্রাণের মেলা বই মেলা রয়েছে, সেক্ষেত্রে নতুন বইয়ের গন্ধ নেবার জন্য তো আমাদের বইমেলাতে আসা উচিত। প্রিয় দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে ফাগুনের মলাটে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আসসালামু আলাইকুম। আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, আত্রাই নদীর আত্মবাণী, এম মাজহারুল ইসলাম। আত্রাই নদীর আত্মবাণী, এই বইটি আসলে কি নিয়ে? বইটির গল্প কি নিয়ে? বইটির বিষয় হচ্ছে যে বর্তমান সভ্যতায় আমরা নদীর উপরে যে অমানবিক অত্যাচার করছি, এবং ভারতের উজানে, বাংলাদেশের উজানে ভারতে কিছু বাঁধ নির্মাণ করে ভারত যে আমাদের ন্যায্য পানি দিচ্ছে না একদিকে, আরেকদিকে হচ্ছে
নদীগুলোর উপরে বাংলাদেশের জনগণ, ব্যবসায়ী, বিভিন্নভাবে কৃষক সবাই অত্যাচার করছে, করে এই নদীর ধারাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। একদিন এই নদীর ধারাগুলো সব বন্ধ হয়ে যাবে। নদীর ধারা বন্ধ হয়ে গেলে দেশে প্রাকৃতিক বিপর্যয় ঘটবে এবং এদেশে দুর্ভিক্ষ প্রবেশ করবে। এই বিষয়টা আমি অনেকদিন ধরে দেখছি যে তেমন মানে সাহিত্যে লেখালেখি নেই। তো আমি এই জন্যে আত্রাই নদী আমাদের নর্থ বেঙ্গলের একটা নদী, যেটা 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসছে হিমালয় থেকে উৎপন্ন হবার পরে প্রথমে ভারত, তারপর আপনার বাংলা, এরপরে আবার বাংলার পরে আবার ভারতের পরে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। তো এরপরে আপনার এই নদীটা নওগাঁ, তারপর আপনার নাটোরের কিছু অংশ এবং সিরাজগঞ্জ হয়ে নদীটা যমুনায় পড়েছে, বুঝছেন। এই দীর্ঘ গতিপথের ভিতরে এই নদীর অনেকগুলো শাখা প্রশাখা আছে। আপনার বইটি আসলে আত্রাই নদীকে নিয়ে। কেন্দ্র আমার যদিও আত্রাই নদী, কিন্তু আমি এই নদীটা দেশের সকল নদীরই প্রতিনিধিত্ব করেছে এবং দেশের সকল নদী সম্পর্কে কিছু না কিছু কথা লেখা আছে, কিন্তু আত্রাই নদীটাকে আমি প্রাধান্য দিয়েছি। কেননা এই নদীটা আমি ভ্রমণ করে দেখেছি এবং বিভিন্ন জায়গার যে মানে ক্ষত বিক্ষত দেহটা, এটা দেখে আমার বেশ একটা মানে মমতা লেগেছে এবং আমাদেরকে নদী আমাদেরকে মানে অনেক কিছু দিয়ে থাকে। কিন্তু একদমই, যেহেতু নদীমাতৃক দেশ বাংলাদেশ, এটা আপনার কততম প্রকাশনা? এটা আমার প্রথম প্রকাশনা, কবি হিসেবে আমার প্রথম আত্মপ্রকাশ। হ্যাঁ, এরপরে আমার এই বইমেলাতে আরেকটা কাব্য আসবে আর কি। তো আমাকে আমার প্রকাশক সাহেব শহীদুল ইসলাম সাহেব বলেছেন যে উনি মানে এডিট করছেন, এটা দেখে বলছেন যে আসলে বাংলাদেশের নদ নদীর উপরে এককভাবে পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ আপনারটাই প্রথম। এবং উনি দেখে আমাকে মানে বেশ আশ্বস্ত করেছেন যে ঠিক আছে, আপনার লেখাটা মানে বাস্তব আর কি। আমি কোনো প্রেম কাহিনী লিখে নাই কবিতায়। হ্যাঁ, আমি লিখেছি মানুষের বাস্তব জীবনের যেটা প্রয়োজন, নদীর যে প্রয়োজনীয়তা, সেটাকে শুধু বাস্তব করে লিখলে মানুষ সেটা আবার পড়ে না। যে কারণে রোমান্স এবং মানে বাস্তব এই দুটো মিশানো হয়েছে আর কি। একদিকে ক্লাসিক্যাল, আরেকদিকে হচ্ছে রোমান্টিসিজম, দুটো মিশিয়ে আমি কবিতাটা লিখেছি। ছন্দের দ্বারা ইনশাআল্লাহ খুব ভালো। আমি আশা করব। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফাগুনের মলাটে যুক্ত হবার জন্য। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে আমরা কথা বলছি, তাদের সাথে তাদের লেখা নিয়ে আমরা কথা বলছি। দর্শক, ভাষার মাস চলছে, ভাষার মাস ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি আমাদের ভাষার শহীদদের, যাদের রক্তত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই আমরা। আমাদের সাথে এই মুহূর্তে ফাগুনের মলাটে আরও একজন যুক্ত হচ্ছেন, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। জি, ধন্যবাদ। যে বইটি দেখতে পাচ্ছি হাতে, তারুণ্য, এই বইটি নিয়ে জানতে চাইব এবং আপনার যে সংস্থার সাথে আপনি কাজ করেন, কিছু পূর্ণ কাজ আপনি করে থাকেন, সে বিষয়ে আপনি দর্শকদের জানাবেন। তারুণ্যের ঠিক কাবাটি ধরলেই দেখা যাচ্ছে তারুণ্য 52 থেকে 24, 52, 62, 69, তারপর হচ্ছে 71 পরে হচ্ছে 24। আমরা এই তারুণ্যর নামকরণটি করা হচ্ছে আমরা দেখেছি যে তরুণদের আবার জয়, তারুণ্যের জয় দেখেছি। তারুণ্যের শক্তি আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। লাল সবুজ উন্নয়ন সংঘ একটি সংগঠন, যে সংগঠনের সদস্যরা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থী। তারা প্রতি মাসে 10 টাকা করে জমা দেয়, আর তাদের এই 10 টাকা করে জমানো টাকাটা দিয়ে বাংলাদেশের 64 জেলায় মাদককে লাল কার্ড, ইভটিজিং, বাল্যবিবাহ, দুর্নীতি এগুলোর প্রতিরোধে কাজ করে। এই 10 টাকা থেকে যেই জমানো যে টাকাটা টিফিনের, সেই টাকা দিয়ে তারা 64 জেলায় গাছের চারা রোপণ করে। এ পর্যন্ত আমরা 13 বছরে প্রায় অন্তত 6 লক্ষেরও বেশি গাছের চারা রোপণ করেছিলাম। এই যে তারুণ্য, এই যে তারুণ্যের যে গল্প, যে তরুণদের এই শক্তিটা, এই তারুণ্যের শক্তি দিয়ে আমরা ভালো কাজ করছি। তো তারুণ্যের এই বইটিতে আমরা যেটাকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, সেটি হচ্ছে যে তরুণরা যদি তার টিফিনের টাকা বাঁচিয়ে আমাদের দেশকে ভালোবাসে, গাছ লাগাতে পারে, মাদকের বিরুদ্ধে কাজ করতে পারে, তাহলে এই তরুণরা আমাদের দেশকে বদলে দিতে পারে। আর এই বদলে দেওয়ার জন্য হচ্ছে তরুণরা যেন আদর্শ মানুষ হতে পারে, তারা যেন নৈতিক মানুষ হতে পারে। আমরা দেখি আমাদের তরুণদের একটি বড় অংশ কিন্তু মাদকাসক্ত হয়ে যাচ্ছে, আবার আমাদের তরুণরা ভালো কাজও করছে। তো এখানে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, আমি বইটি সম্পাদনা করেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই বইটিতে এখানে লিখেছে একটি মানুষ কি করে সে ভালো মানুষ হবে, সে কি করে আদর্শ মানুষ হবে, সে কি করে আমাদের দেশকে আলোকিত করে। এটি কি আপনার প্রথম প্রকাশনা?
না না, এটি আমার হচ্ছে ষষ্ঠ প্রকাশনা। তার আগে আরো 5টি বই বের হয়েছে। প্রথম বইটি ছিল লাল কার্ড, তারপরেরটি ছিল আন্দোলন, তারপরেরটি ছিল অক্সিজেন, তারপরেরটি সাহস, শপথ এবং সর্বশেষ ছিল হচ্ছে এই তারুণ্য। আপনার কি মনে হচ্ছে যে এই বইগুলোতে আপনি, এই বইটিতে আপনি পাঠক সারা কেমন পাবেন? প্রত্যেকটি বইয়েই আমরা পাঠক সাড়া পেয়েছি। এর কারণ হচ্ছে এই বইটা, আমি যেই কথাটা বললাম যে তরুণদের কি নিয়ে লেখা, তরুণদের স্বপ্নের কথা লেখা। আমি যদি বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তার স্বপ্ন কিভাবে সে পূরণ করলেন, সে কি করে পড়াশোনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলেন। আমি যদি বলি আপনাকে যে সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, সে লিখেছেন যে সে অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন, তার পরীক্ষা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তাকে অ্যাম্বুলেন্স করে নেওয়া হয়েছে খাগড়াছড়িতে। সেখানে গিয়ে সে কি করেছে, পরীক্ষার হলে গিয়ে তারপরে সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। এই যে এরকম অনেক গল্প, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, এরকম অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে লিখেছেন, তাদের গল্পগুলো কিন্তু, স্বপ্নগুলো এখানে লিখেছেন যে তারা কতটা কষ্ট করে, তারা কতটা মানে পরিশ্রম করে হচ্ছে তারা সফল হয়েছে। জি জি, আসলে তরুণ নির্ভর যে কোনো কিছুকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই এবং অসংখ্য অসংখ্য শুভকামনা বইটির জন্য এবং আপনার সংস্থার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছিলাম একজন তরুণের সাথে, তার কাজ সম্পর্কে আমরা জানছিলাম, তার স্বপ্ন সম্পর্কে আমরা জানছিলাম। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে কথা বলতে বলতে সময় হয়ে গিয়েছে ছোট্ট একটি বিরতির। আমরা ফিরে আসবো বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আমন্ত্রণ, দেখছেন ফাগুনের মলাট। আপনাদের সাথে আছি আমি অতসী সেন এবং ফাগুনের মলাটে আমরা যুক্ত হয়েছি দেশ টেলিভিশনের পর্দায় সরাসরি সোহরাওয়ার্দী উদ্যান থেকে। দর্শক, আজ মেলার চতুর্থ দিন। মেলার চতুর্থ দিনে আমরা যুক্ত হয়েছি ফাগুনের মলাট নিয়ে দেশ টেলিভিশনের পর্দায়। প্রিয় দর্শক, আপনাদের আবারও জানিয়ে দিতে চাই বছরের মেলার প্রতিপাদ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ। দর্শক, ভাষার মাস চলছে। ভাষার মাস যখনই আসে তখনই আমাদের সেই দুটো লাইন মনে পড়ে যায়। ওরাই আমার মায়ের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। ভাষার মাসে সকল ভাষা শহীদদের আমরা স্মরণ করি গভীর শ্রদ্ধা ভরে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আরো একজন লেখক, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ ফাগুনের মলাটে। আমি আসলে আমার এই বইটি লেখা হয়েছে স্বপ্ন দেখা রাজপুত্র ব্রিটিশ। আপনি বইয়ের প্রচ্ছদটি যদি দর্শকদের উদ্দেশ্যে দেখাতেন। এবং এই বইটি হচ্ছে স্বপ্ন দেখা রাজপুত্র লেখা হয়েছে মানে আমারই বংশ ধরে উত্থান পতনের কাহিনী নিয়ে। ব্রিটিশ আমলে আমার দাদার আব্বার 7টি বউ ছিল, কিন্তু নিঃসন্তান। স্বপ্নে দেখা হলো যে বাজার থেকে যদি সন্তান নিয়ে যদি লালন পালন না করো তাহলে তোমার ঘরে কোনো সন্তান হবে না। তখন বাজার থেকে এই যে পাইক পিয়াদের যে ঘোড়ায় চড়ে যে সেই বাজারে যে দুজন সন্তান নিয়ে আসলো, সেই ব্রিটিশ আমলের কাহিনী। আর তখন আসার পর তারপরে লালন পালন করার পর আমার দাদা হয়। আমার দাদাই হচ্ছে স্বপ্নদার রাজপুত্র। আমাদের বংশের উত্থান পতন এবং সব মিলিয়ে সেই ধারাবাহিকতা, সময়ের যে পরিক্রমা, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশ আমল, এই পরিক্রমা যে বংশধরটা কীভাবে চলে আসছে সেটাই আর কি আমার বইয়ের মধ্যে লেখা হয়েছে। এটি আপনার কততম প্রকাশনা? এটি আমার 5ম প্রকাশনা। আপনি পাঠক সারা কেমন পাচ্ছেন এই বইটিতে? আসলে পাঠকের খুব সারা কম পাচ্ছি, মনমরা ভাব। 21-এর গত ইয়েতে ছিল ভালো, এবারে একটু মনমরা মনে হচ্ছে। লেখকের মন ভাঙা, পাঠকের মনও ভাঙা। এরকমটি কেন মনে হচ্ছে? এটা আসলে একটা সময়ের পরিবর্তনের কারণেই মনে হতে পারে, কারণ মানুষের বিবর্তন হয় সময়ের বিবর্তনের সাথে সাথে। আর সে কারণে আমরা মনে করছি যে এটা একটু ঘাটতি দেখা যাচ্ছে মেলায়। যদি বলি এবছরের বইমেলার কাছ থেকে প্রত্যাশা কি, প্রত্যাশার জায়গাটা আসলে কোথায় রয়েছে? এই বছরের বইমেলায় যে আমি মনে করি যে প্রচুর লেখক আসবে, প্রচুর পাঠক হবে, সমারোহ হবে, মেলা ভরে যাবে এবং আনন্দ থাকবে, এটি আমার প্রত্যাশা। একজন লেখক হিসেবে এটি প্রত্যাশা হওয়া উচিত, যেটা আপনার প্রত্যাশা সেটা আমাদেরও প্রত্যাশা, এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম একজন লেখকের সাথে, তার প্রত্যাশার কথা জানছিলাম এবং আমরা লেখকের প্রত্যাশার কথা যেটি শুনলাম যে লেখক চান যে এই বইমেলা পাঠক সমাগমে একদম
ভরে উঠুক। আসলে আমাদেরও সেটি প্রত্যাশা। আমরাও চাই যে পাঠক, ক্রেতা, দর্শনার্থী সকলেই একবার হলেও বইমেলা প্রাঙ্গণে আসুক এবং বইয়ের স্বাদ নেক, নতুন বইয়ের মলাটের ভাজের স্বাদ নেক। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে ফাগুনের মলাটে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। হাতে দুইটি বই দেখতে পাচ্ছি, বই দুটি নিয়ে যদি আমাদের জানাতেন। বই দুটি হচ্ছে, প্রথমটি যমুনার বুকে অন্তরিক্ষ এবং দ্বিতীয়টি সম্পর্কে আপনি নিজেই জানান। জাগতিক প্রকাশন থেকে আমার প্রথম বইটা বের হয় বেলা শেষে, এবং এটা দ্বিতীয় সংস্করণ এবার বের হয়েছে। আর এবারই নতুন করে বের হয়েছে যমুনার বুকে অন্তরিক্ষ, দুটোই কবিতার বই। আমার আরও একটা কবিতার বই আছে, সেটা হচ্ছে একটি ফুলের কান্না, ওটা আগন্তুক থেকে বের হয়েছিল, প্রকাশ করেছিল। তো কবিতাগুলো নারীদের নিয়ে, নারীদের বিভিন্ন না পাওয়া, পাওয়া না পাওয়া, দীর্ঘশ্বাসের কথা, এই আর কি। কবিতার বই, আমরা তাহলে অবশ্যই নারীদের নিয়ে লেখা বই আমরা কিছু লাইন শুনতে চাইবো। কিছু, হ্যাঁ শিওর। আমি একটা, বইটি কি ইংরেজিতে লেখা? আমার এবারের বইটা ইংলিশে ট্রান্সলেট করা, 33টা কবিতা বাংলায়ও আছে এবং সাথে ইংলিশে। আমি একটা স্কার্ফ, আমি একটা কবিতা আবৃত্তি করি। হ্যাঁ, চেষ্টা করব, পাঠ করার চেষ্টা করব। মেয়ে, তুমি তোমার জীবনের সমস্ত অসুন্দর কষ্টগুলো ঢেকে রাখো, চোখে কাজল পরো, ঠোঁটে ওষ্ঠরঞ্জন, কপালে টিপ। কৈশোরে যে বুক তুমি ঢেকে রেখেছিলে, যৌবনে তা উন্মুক্ত করো পুরুষের মনোরঞ্জনে, উন্মুক্ত করো সন্তানের জীবনের জন্য। এরপর শুধু দৌড় দৌড় দৌড়, হাঁপিয়ে ওঠা যাবে না, ক্লান্ত হওয়া চলবে না। কৈশোরে যে স্কার্ফ দিয়ে প্রথম বুক ঢেকেছিলে, সেই স্কার্ফ সাথেই রেখো। কখনো ঘাম মুছে নেবে, কখনো চোখের জল মুছবে, কখনো অপমানের লজ্জা ঢাকতে নিজের নাক মুখ চেপে ধরবে, কখনো বোবা হয়ে থাকার জন্য মুখে গুজে নেবে স্কার্ফ। শেষ বয়সে ভেস্ত পেতে, পর্দানশীল হতে আবার ওই স্কার্ফ কাজে লাগবে, তাই সাথেই রেখো ওটা। আর জীবনের এই দৌড় খেলার গোপন উন্মুক্ততা, লজ্জা, অপমান, অসম্মান, ভালোবাসাহীন জীবন যদি কাটাতে ব্যর্থ হও, তবে এই স্কার্ফ মুক্তির জন্য কাজে লাগবে। নতুবা অমোঘ জীবন যদি পাও, এই স্কার্ফ বিজয়ের কেতন ওড়াও। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এবং আসলে নারীদের নিয়ে লেখা বই, আমরা যারা নারী আছি তাদেরকে অন্যভাবে তাদের মন স্পর্শ করবে এবং আমারও মন স্পর্শ করলো। এটি আপনার কততম প্রকাশনা? এটা আমার তৃতীয় কাব্যগ্রন্থ, এবং তিনটাই আমার একক কাব্যগ্রন্থ। আপনি পাঠক সারা কেমন পাচ্ছেন? আমার মনে হচ্ছে পাঠক সারার ক্ষেত্রে নারীদের একটি সাড়া পাওয়ার কথা। নারীদের, নারী এবং পুরুষ, আমার আসলে বিশাল একটা পাঠক তৈরি হয়ে গেছে ফেসবুকে। আমার ফেসবুকে প্রায় 37,000 ফলোয়ার আছে এবং ওরা আমার লেখা পড়ে। এবং আমি সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আমি বিভিন্ন আর্টিকেল লিখি, শুধু কবিতা না, আমার ছোট গল্প লেখা আছে। এবার আমার ছোট গল্প নিয়েও কাজ করার কথা ইচ্ছে ছিল, কিন্তু সেটা সময় হয়ে উঠতে পারেনি। তো যাই হোক, পরবর্তীতে আসবো, আমি ছোট গল্প নিয়েও আসবো। লেখিকা হিসেবে বছরের বইমেলার কাছ থেকে প্রত্যাশা কি? লেখিকা হিসেবে বইমেলার কাছ থেকে প্রত্যাশা এবং কিভাবে দেখতে চাইছেন এই বইমেলার কাছে? হতো মেলার চতুর্থ দিন, মাসব্যাপী আপনি কিভাবে দেখতে চাইছেন? প্রথমত হচ্ছে হলো, আমার প্রত্যাশা হতে প্রকাশক এবং লেখকের ভিতরে একটা সুসম্পর্ক তৈরি হোক, যেটা মানে আমি একটা ঝামেলায় বিগত দিনে পড়েছিলাম গত বছরে, যেখানে লেখকদের লেখা পাণ্ডুলিপি নিয়ে ওটা রেখে দেওয়া হয় খুব অবহেলা করে এবং লেখকদের সাথে খুব দুর্ব্যবহার করা হয়। তো আমি চাই যে প্রথমত লেখক এবং প্রকাশকের যদি একটা সম্পর্ক ভালো হয়, সেক্ষেত্রে লেখকের যে সন্তানতুল্য লেখা, সেটা পাঠকের কাছাকাছি খুব দ্রুত পৌঁছাতে পারে যদি মেলার প্রথমেই চলে আসে এই বইগুলো। আর সেক্ষেত্রে তো প্রথম প্রকাশক লেখকের সম্পর্ক ভালো হতে হবে, পরে পাঠক লেখকের সম্পর্ক ভালো হতে হবে। এটাই আমার প্রত্যাশা, যে প্রত্যেকটা, যেমন জাগতিক প্রকাশনী আমাকে কথা দিয়ে কথা রেখেছে। উনি বেশ ভালো, মানে আমার কাছে মনে হয় যে লেখকের অনুভূতি উনি ছুঁতে পারেন।
মানে ওনার সেই গুণটা আছে। উনি অনেক সম্মান করে কথা বলেন এবং বিনয়ী হয়ে কথা বলেন। আমার মনে হয় উনি প্রকাশন এই এই জি, আমরা বুঝতে পেরেছি যে আসলে লেখক এবং প্রকাশকের একটি সুসম্পর্ক, সুবন্ধন তৈরি হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, অসংখ্য ধন্যবাদ আবারও। ধন্যবাদ আপনাকে। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছিলাম লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে এবং নারীদের নিয়ে লেখা একটি বিশেষ বই সম্পর্কে আমরা জানছিলাম। আমার মনে হয় যে আমার নারী দর্শক যারা আছেন তাদের অবশ্যই এই বইয়ের লাইনগুলো অন্যভাবে মন স্পর্শ করে গিয়েছে। আমাদের সাথে এই মুহূর্তে আরও একজন অতিথি যুক্ত হচ্ছেন, আমরা কথা বলবো তার সাথে। স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ ফাগুনের মলাটকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবার অমর একুশে গ্রন্থমেলায় আমার একটি কিশোর থ্রিলার বের হয়েছে, বাগানবাড়ির রহস্য। সেটি প্রকাশ করেছে কেরিয়ার পাবলিকেশন। স্টল নাম্বার 497, 98 স্টল। বইটি আসলে মানে একটু কাহিনী আর কি, ভৌতিক কাহিনী নিয়ে একটু লেখা। আসলে সমাজে বা আমাদের চারিত্রিক যে চিন্তাধারা, যে মানে বাইরে থেকে মনে করি আমরা যে একরকম, কিন্তু ভিতরে গেলে হয়তো বোঝা যায় যে একটা অন্যরকম। যেমন বাড়িতে ঢুকতেই যে বাগান, যে এই গন্ধটা ঢুকে একটা মানে মেরুদণ্ড শিশির করে উঠে, মানে একটা বিপদের আশঙ্কা। আমার সাথে যারা ছিল তারাও ভয় পেয়ে গেছে, এরকম একটা কাহিনী নিয়ে। কারণ মানে দূর থেকে মনে হচ্ছে এটা পুরনো বাড়ি, কিন্তু ঢোকার পরে মানে বোঝা যাচ্ছে না এটা আসল পুরনো বাড়ি, ভিতরে অন্যরকম একটা অবস্থা। আচ্ছা, এটা দুইটা গল্প আছে এখানে, বাগানবাড়ির রহস্য আর ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার। এটি কততম প্রকাশনা আপনার? ৭০তম গ্রন্থ। এ পর্যন্ত গল্প, উপন্যাস, কবিতা, মানে মূল আমি কবিতা নিয়েই চেষ্টা করি, আর মানে বাচ্চাদের জন্য কিছু কাজ করা সেটা এবার করলাম। আর আরেকটা বই বের হচ্ছে আপনার বাপ্পিসার অনুপ্রেম, এটা ছোট অনুকবিতা দিয়ে আর কি। মূলত কবিতাই আসলে আমার মানে একটা শিল্পের একটা সাথে বেঁচে থাকার জন্য, আর এটা মানুষের জন্য, একটা পাঠকের জন্য আমরা একটা তৈরি করলাম, যে বাচ্চাদের তো অনেক পছন্দ যে কিছু থ্রিলার, এই জন্য আর কি এটা অবশ্যই ভালো লাগবে, করতে পারেন সবাই। আশা করি বইটি সংগ্রহ করবেন, ভালো লাগবে। লেখক হিসেবে কিভাবে দেখছেন এবছরের বইমেলাকে? যে একটু তো ভিন্নতা মনে হচ্ছে, আশা করি ভালো এগুলা কাটিয়ে সবকিছু, মানে এগুলা কাটিয়ে ভয়ের কিছু নেই। মানে হয়তো অনেকে একটু চিন্তা করতেছে যে ভয় বা ভিতরে আসলে বা কি হয় বা এরকম কিছু, একটু ভয়ের কিছু নেই। কারণ সবাই আসবেন, মেলায় আসবেন, মেলায় ঘুরে যাবেন, কারণ ভালো লাগবে। বই কিনুন, বই দেখুন, বাচ্চাদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। কারণ আমাদের সমাজটা এখন মানে মোবাইল মানে এই জিনিসের প্রতি আসক্ত, ওই থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আপনার যত কিছু আমি মোবাইলে দেখি, আপনার যখন আপনি বই থেকে পড়বেন বা ওইটা যেটুকু সরস্বতী বা যে চিন্তাধারাটা কাজে লাগবে, মানে ওই বা ওই যে মিডিয়া বা এরকম দেখে ওই জিনিসটা মনে রাখতে পারে না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে বাপ্পি সাহা আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, ফাগুনের মলাটির সময় হয়ে গিয়েছে আরও একটি বিরতির। আমরা ফিরে আসবো বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন ফাগুনের মলাট। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমরা দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সাথে আছি আমি অতসী সেন। দর্শক, আজ মেলার চতুর্থ দিন এবং চতুর্থ দিনে কিন্তু আমরা প্রচন্ড জমজমাট একটি মেলা দেখতে পাচ্ছি এবং মেলার প্রথম দিন থেকে আমরা দেখতে পেয়েছি যে মেলা প্রাঙ্গণ কিন্তু ভীষণ জমজমাট এবং আমাদের সেটি প্রত্যাশা রয়েছে যে মেলার এই জমজমাটের ধারাবাহিকতা বজায় থাকুক একদম মেলার শেষ দিন পর্যন্ত। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন অতিথি, একজন লেখক। আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। জি আপা, আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই দেশ টিভিকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। হাতে একটি বই দেখতে পাচ্ছি, বইটি কিনে? জি, আমি এই বইটি এবার এসেছে আমার এই মেলায়, এই প্রাণবন্ত মেলায়। বইটি লেখা হয়েছে বিশ্ব ছাত্র আন্দোলন নিয়ে এবং আমরা নিশ্চয়ই জানি যে পৃথিবীর সর্ববৃহৎ ছাত্র আন্দোলন অনুষ্ঠিত হয়েছে চীনের তিয়ানআনমেন চত্বরে, যে চত্বরে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে প্রায় 10 লক্ষ ছাত্র জনতা সমবেত হয়েছিল। তাদের দমন করতে 3 লক্ষ সেনা মোতায়েন করা হয়েছিল এবং কয়েক হাজার ছাত্র নিহত হয়েছিল সেই আন্দোলনে। আমি এবার চীন ভ্রমণ করে তিয়ানআনমেন চত্বর ভ্রমণ করতে পেরেছি এবং সেই তিয়ানআনমেন চত্বরে গিয়ে সেই আন্দোলনের নির্মমতাকে আমি অনুধাবন করতে পেরেছি এবং তারই ধারাবাহিকতায় আমি বিশ্ব ছাত্র আন্দোলনের ইতিহাস ঘাটাঘাটি করে তথ্য উপাত্ত সংগ্রহ করে এই বইকে সংযুক্ত করেছি। আরও একটু বলতে চাই, আমাদের জীবনে দেখা সর্ববৃহৎ ঘটনা এবং বাংলাদেশের এই ছাত্র আন্দোলন
এবার যে ছাত্র আন্দোলন হয়ে গেল, সুরক্ষিত সরকারের অসহায় পরাজয় হলো, জয় হলো ছাত্রদের। এবং এই ছাত্রদের বিজয় দেখতে গিয়ে আমি যেটা দেখেছি, নির্মমতার দিক থেকে তিয়ানআনমেন চত্বরে যে ছাত্র আন্দোলন হয়েছিল এবং ঢাকার চত্বরে যে ছাত্র আন্দোলন হয়েছিল যথেষ্ট সাদৃশ্যতা রয়েছে। এটি কি আপনার প্রথম প্রকাশনা, এটি কততম প্রকাশনা আপনার? আমার প্রকাশনা ৫ম বই। এর আগে আমার 4টি বই প্রকাশিত হয়েছে। এবং 4টি বইতে আপনি পাঠক সাড়া কেমন পেয়েছিলেন? আলহামদুলিল্লাহ ভালো। এটিতে আপনি কেমন পাবেন বলে আপনার প্রত্যাশা রয়েছে, আপনি আশা করছেন? আমি কেমন পাবো প্রত্যাশাটার যে ইতিমধ্যে আমার সন্তুষ্টির বক্তব্য, আমি ইতিমধ্যে সাড়া পেয়েছি। আমি মেলায় এসেছি, আমি মোড়ক উন্মোচন হয়েছে পাবনা সমিতির মঞ্চে, সেই সমিতিতে সেদিন 60 কপি বই অলরেডি বিক্রি হয়েছে। এছাড়াও আমার স্টল থেকে আমি দেখছি আজকেও আমি দাঁড়া থাকা অবস্থায় বেশ কয়েক কপি বই বিক্রি হয়েছে। আলহামদুলিল্লাহ, এই বইটা লিখতে পেরে আমি খুশি। আমি তথ্যপাত্র, নির্ভরযোগ্য তথ্যপাত্র দিয়ে বইটি লিখেছি এবং আমি সাড়াও পাচ্ছি এবং আশা করি পুরো মেলাতে এই বইটি আমার ভালো সাড়া পাবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ফাগুনের মেলাটা অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অশেষ ধন্যবাদ এবং দেশটিকেও আন্তরিক ধন্যবাদ। সাথে সাথে এই দর্শক, ফাগুনের মেলাতে আমরা কথা বলছিলাম লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে এবং কথা বলতে বলতে এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন আরও একজন লেখিকা। আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মেলাতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবারের বইমেলায় কি বই বের হচ্ছে? এবারের বইমেলায় বই এসেছে, আমার কাব্যগ্রন্থ এসেছে খামবন্দি প্রেমের রসায়ন। এটা ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে এসেছে, প্যাভিলিয়ন 19। আমরা তাহলে কিছু লাইন শুনে ফেলি। নিশ্চয়ই, কেন নয়। যাবজ্জীবন কারাদণ্ড। এখনো পৃথিবীতে বৃষ্টি হয়, শুধু আবেদন আর আগের মতো নেই। গভীর ঘুমে অথবা অসীম কর্মব্যস্ততায় বৃষ্টি যেন পার্বণ উদযাপনে মগ্ন থাকতো তখন। বৃষ্টির নৃত্যে মনে রং ছিল, তা মিথ্যা প্রমাণিত বই কি। সত্যি বলতে মনের রঙেই বৃষ্টির ঝুমঝুম নৃত্য প্রাণকে আহ্লাদিত করেছে বারংবার। অনুভূতিগুলো কারাবদ্ধ থাকতে থাকতে মেনে নিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এখনো পৃথিবীতে রোদ ওঠে, শুধু রোদে পড়লে এখন আর আগের মতো চৌচির হই না। তাহলে এবার কততম প্রকাশনা প্রকাশ পেল আপনার? এবার আমার 3য় কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে। দ্বিতীয়টাও ইত্যাদি থেকেই ছিল। প্রথমটা ছিল যুক্ত থেকে, ঝগড়ার বয়স বাড়ুক। দ্বিতীয় কাব্যগ্রন্থ ছিল প্রেমের হুলিয়া জারি হোক তোমার নামে। এখনো ইত্যাদিতেই পাওয়া যাচ্ছে। পাঠক সারা কেমন পাচ্ছেন মেলার 4র্থ দিন? আমি কেন জানি না, আমার মানে প্রথম কাব্যগ্রন্থ থেকেই আমি পাঠক, মানে অপরিচিত পাঠকরাই আমার বই পছন্দ করে, সম্ভবত নামের জন্য আরো বেশি। তাই বলে বলছি না যে ভেতরে কিছু নাই। নিঃসন্দেহে আমার কবিতাগুলো গতবারের থেকে এবার আরো বেশি উৎকৃষ্ট। আমি অনেক পড়াশোনা করছি, সেভাবেই লিখছি। পাঠক সারা আলহামদুলিল্লাহ ভালোই, 3য় দিন তুলনায় ভালো। এবছরের বইমেলার প্রতিপাদ্যটা আমি নিশ্চিত আপনার জানা আছে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যেটি নির্ধারণ করা হয়েছে। বলা হচ্ছে যে এবছরের বইমেলাতে তারুণ্যের সাড়া পাওয়া যাবে বা তারুণ্যের প্রচারণা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যাবে। কি মনে করেন এই বিষয়টিতে? আমারও তো এরকমটাই মনে হচ্ছে, কারণ তারুণ্যের আসলে একরকম বলা যায় যে প্রথম 2-3 দিন, আজকে তো মাত্র 4 দিন, তারুণ্যের মেলাই দেখছি নিঃসন্দেহে। এবং যেহেতু নিজে একজন লেখিকা, কবি, কার লেখা পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার তো প্রিয় কবি অনেকেই আছে, তার মধ্যে অধিক প্রিয় থাকে অধিক প্রিয় কবি হচ্ছে জীবনানন্দ দাশ। আর তাছাড়া আমি সবার কবিতাই পড়ি। কবিতা আবৃত্তি যখন করি সবার কবিতা পড়তেই পছন্দ করি আর কি। জীবনানন্দ দাশের কথা বলছিলেন, আমারও ভীষণ প্রিয় কবি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য ফাগুনের মেলাতে। দর্শক, জীবনানন্দ দাশের কথা বলছিলাম এবং বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ ভাগে চলে এসেছে। আজকের মতো আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে আপনাদের সাথে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন। শুভ সন্ধ্যা।